আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আজকে ভিডিওটি সবার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে যারা নতুন ভ্যাটের কাজ শুরু করতে চান, কিভাবে শুরু করতে হবে বুঝতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি শুরু করার আগে আমরা জেনে নেব যে ভ্যাটের কাজ শেখার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের প্রাথমিকভাবে গুরুত্বর সাথে বিবেচনা করা উচিত। তো এখানে আমি কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করছি যে একজন নতুন ভ্যাট শিক্ষার্থী হিসাবে কিভাবে শুরু করতে হবে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমত যখন ভ্যাটের কাজ শিখব বা চিন্তা ভাবনা করছি যে কিভাবে ভ্যাটের কাজটা শেখা যায়, কোথা থেকে শুরু করব, তার জন্য আমাদের প্রাথমিকভাবে এখানে যে আমি 10টা পয়েন্ট করছি, ক্রমান্বয়ে 10টা পয়েন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমত হচ্ছে যে আমাদের ভ্যাট আইন ও বিধি সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তো এখানে হচ্ছে আমাদের ভ্যাট আইন ও বিধি সম্পর্কে ধারণা নিতে হবে। তারপর হচ্ছে যে ভ্যাট আইন ও বিধিমালার আলোকে যে হিসাব সংরক্ষণ পদ্ধতি আছে সেই হিসাব সংরক্ষণ পদ্ধতি কি এ বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রম অনুসারে ভ্যাট আর কিভাবে নির্ধারণ করতে হয় এটা আমাদের জানতে হবে। তারপর আছে আমাদের বিভিন্ন এসআরও আছে, সাধারণ আদেশ আছে, ব্যাখ্যাপত্র আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে ভ্যাটের যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে ভ্যাট রিটার্ন। ভ্যাট রিটার্ন কখন দাখিল করতে হয়, কিভাবে ভ্যাট রিটার্ন পূরণ করতে হয়, ইনপুট ট্যাক্স ক্রেডিট কি, ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার শর্ত কি। ইনপুট ট্যাক্স ক্রেডিট বলতে এখানে আছে আমরা যেটা বুঝি আছে কর রেয়াত। তারপর হচ্ছে উৎসে কর কর্তনকারী সত্তা কারা, উৎসে কর কর্তন বিধিমালা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখতে হবে। এখানে আমাদের যে ভিডিএস যেটা আমরা বলি ভ্যাট ডিডাকশন অ্যাট সোর্স, ভ্যাটের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে। তারপর আমাদের বিভিন্ন যে মূসক ফর্ম আছে সেই মূসক ফর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে ভ্যাটের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপকরণ উৎপাদ সহগ ঘোষণা, যেটা আমরা মূসক 4.3 বলে থাকি। তারপর হচ্ছে ভ্যাট অডিট, এটা আমাদের একবারে অ্যাডভান্স লেভেলের একটা কাজ। তো আমরা প্রথমে এখানে যে বিষয়গুলো আমি উল্লেখ করছি এছাড়াও আরও যত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে আমি চেষ্টা করব ক্রমান্বয়ে ভিডিও আকারে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আশা করি আপনারা যদি সাথে থাকেন অবশ্যই উপকৃত হবেন। আমি থিওরিটিক্যাল বিষয়গুলো পাশাপাশি প্র্যাকটিক্যাল কাজগুলো কিভাবে করতে হয় আশা করি ক্রমান্বয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। তো আমরা প্রথমত আজকে 1 নম্বর যে পয়েন্টটা আছে ভ্যাট আইন ও বিধি সম্পর্কে ধারণা, এটা আসলে আমরা কিভাবে পড়ব সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। আজকে ভিডিওর আমাদের লক্ষ্যই হচ্ছে যে ভ্যাট আইন ও বিধি সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি, কিভাবে পড়া শুরু করব সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো আমরা প্রথমত হচ্ছে ভ্যাট আইনটা এখানে দেখি। এখানে আমাদের যে ধারাগুলো আছে 139টার মতো আমাদের ভ্যাট আইনে ধারা আছে। ধারাগুলো তো সব একদিনে মুখস্থ করা সম্ভব না। তো আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব সেই প্রয়োজন অনুযায়ী যে ধারাগুলো আমাদের প্রয়োজন হবে আমরা সেই ধারাগুলো আগে শিখব। তবে প্রাথমিকভাবে আমাদের যে ধারাটা আছে ওই ধারাটা ধারা 2টা আমাদের প্রথমত আগে শুরু করতে হবে। তো তার আগে একটা জিনিস বলে রাখি যে আমাদের এই ভ্যাট আইনে নতুন যে ভ্যাট আইন, এই ভ্যাট আইনটা আছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 নামে পরিচিত। যদিও এই আইনটা পাশ হয়েছে 2019 সাল থেকে। তো আমরা ধারা 2 যেটা আছে ধারা 2 এখানে আছে সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে।
তো আমরা ভ্যাট আইন আমরা জানি যে আইনের যে শব্দগুলো থাকে শব্দগুলো বোঝা অনেক সময় আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তার জন্য আমাদের প্রথমত কাজ হবে হচ্ছে যে এই ধারা ২ এর যে সংজ্ঞাগুলো আছে ১০৩টার মতো সংজ্ঞা দেয়া আছে এখানে। এই ১০৩টা যে সংজ্ঞা দেয়া আছে এই সংজ্ঞাগুলো আমাদের প্রথমত আগে পড়তে হবে ভালোভাবে মনোযোগ সহকারে ১-২ বার পড়লেই এখানে যে আইনের ভিতরে যে মানে অন্যান্য যে ধারাগুলো আছে ওখানে যে শব্দগুলো আছে ওই শব্দগুলো সম্পর্কে আমাদের খুবই ভালো একটা ধারণা তৈরি হবে। তো এখানে দেখেন আমি করছি যে ধারা ২ এর যে উপধারাগুলো আছে যেমন এখানে একটা দেয়া আছে অনাবাসিক ব্যক্তি। অনাবাসিক ব্যক্তি বলতে কি বোঝায়? তারপর এখানে দেয়া আছে অপরাধ কি? অপরাধের সংজ্ঞাটা এখানে দেয়া আছে। এভাবে মনে করেন যে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ, অব্যাহতিপ্রাপ্ত আমদানি এখানে এইভাবে এই সংজ্ঞাগুলো দেয়া আছে। তারপর অর্থ সংজ্ঞা কি? তো আপনারা প্রাথমিকভাবে যখন এখানে পড়বেন তখন সব সংজ্ঞার আপনার জানার প্রয়োজন হবে না। থ্রোলি একবার হচ্ছে রিডিং পড়ে নেবেন আপনারা এই ধারাগুলো এই উপধারাগুলো যে সংজ্ঞাগুলো দেয়া আছে। আমাদের কিছু গুরুত্বপূর্ণ যে উপধারা আছে এখানে ধারা সংজ্ঞা যেগুলো আমাদের জানা অবশ্যই প্রয়োজন সেইগুলো সম্পর্কে আমি মূলত এখানে ফোকাস করছি। যেমন এখানে আমাদের আছে অর্থনৈতিক কার্যক্রম। অর্থনৈতিক কার্যক্রম বলতে এখানে আমাদের যে সংজ্ঞাটা দেয়া আছে আমি সংক্ষেপে বলি যে একটা প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটিটা কি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিটা কি মানে সে কি উৎপাদন করে পণ্য না সেবা না কি তার কার্যক্রমটা কি মূলত আসলে একটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের তো একটা কার্যক্রম আছে সবাই তো একই কার্যক্রম নিয়ে চলে না কারণ সব প্রতিষ্ঠান উৎপাদনকারী না অনেকে আছে হচ্ছে উৎপাদনকারী আছে তারপর হচ্ছে সেবা প্রদানকারী সরবরাহকারী প্রতিষ্ঠান আছে ইম্পোর্টার আছে ট্রেডার আছে তো বিভিন্ন ধরন থাকতে পারে তো আমাদের প্রথমত জানতে হবে যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেন বা যে কোনো প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের প্রথমে অর্থনৈতিক কার্যক্রমটা কি এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে তারপর এখানে আমাদের আরো একটি যে গুরুত্বপূর্ণ যে বিষয় দেয়া আছে সেটা হচ্ছে এখানে যে উপকরণ উপকরণটা এইটা হচ্ছে আমাদের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন উপকরণ কর রেয়াত নেব তো আমাদের প্রতিষ্ঠানে আমরা যাই পারচেজ করি না কেন সব কিছু তো আমাদের উপকরণ হবে না তো এখানে আমাদের উপকরণের সংজ্ঞাটা দেয়া আছে যে কোন কোন বিষয় আমার একটা প্রতিষ্ঠানের উপকরণ হবে তো এখানে আছে ধারা ২ ১৮ ক এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা মানে উপধারা সংজ্ঞা এটা আপনার অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং মুখস্থ রাখার সাথে সাথে প্র্যাকটিক্যালি বুঝতে হবে যে আসলে কোনটা উপকরণ না তো এখানে আর একটা বিষয় দেয়া আছে যে ধারা ১৮ ক এর এখানে একটা দেখেন যে দেয়া আছে যে পণ্য বা সেবা সমূহ উপকরণ হিসাবে বিবেচিত হইবে না এখানে আমাদের প্রথমে দেয়া আছে উপকরণের সংজ্ঞা তারপরে কোনগুলো আমাদের উপকরণ হবে না সেগুলোর এখানে একটা সম্মুখ ধারণা এখানে দেয়া আছে তারপর হচ্ছে ওইখানে উপকরণ করটা কি সেটা সম্পর্কে দেয়া আছে উৎপাদ কর সম্পর্কে এখানে দেয়া হয়েছে তো এখানে উপকরণ করটা হচ্ছে কি যে আমরা লোকাল পারচেজের সময় যে ভ্যাট দিয়ে যে পণ্য ক্রয় করি সেটা হচ্ছে আমাদের উপকরণ কর আর একটা আছে যে আমদানি পর্যায়ে যে ভ্যাটটা আমরা পরিশোধ করি সেটাও হচ্ছে উপকরণ কর আর উৎপাদ কর বলতে হচ্ছে আমরা বিক্রয়ের সময় যে মূসক 6.3 চালান কাটি যে বিক্রয়ের সময় যে ভ্যাটটা দেওয়া হয় আর কি তাকে বলা হয়েছে উৎপাদ কর তারপর হচ্ছে উৎস করকর্তনকারী সত্তা এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সব বিষয় গুরুত্বপূর্ণ তারপরে কিছু আমাদের প্রাথমিকভাবে শেখার জন্য যে বিষয়গুলো গুরুত্ব সহকারে নিতে হবে তার মধ্যে আরেকটা হচ্ছে উৎসে কর কর্তনকারী সত্তা মানে কোন কোন ক্ষেত্রে উৎসের কর কর্তন করতে হবে বা কারা কর্তন করতে পারবে যদি কর্তন না করে তাহলে সেক্ষেত্রে জরিমানা সুদ আরো অন্যান্য আইনি ঝামেলা থাকতে পারে বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো অডিটে পড়ে দেখা যায় যে অন্যান্যগুলো সঠিকভাবে পালন করছে কিন্তু তারা উৎসে করকর্তন করে না তো দেখা যায় যে বছর শেষে যখন অডিট হয় তখন এই উৎসে করকর্তন না করার জন্য বড় ধরনের আপনার একটা জরিমানা চলে আসে তো তারপরে হচ্ছে আমাদের এখানে আরো একটা আছে যে কর আমরা যে ভ্যাট বলি যেটা এটা করের সংজ্ঞাটা কি এখানে দেয়া আছে করদাতা কারা হবে তার এখানে সংজ্ঞা দেয়া আছে
এভাবে আমাদের এখানে গুরুত্বপূর্ণ সংজ্ঞাগুলো এখানে দেয়া আছে। এখানে ক্রেডিট নোট সম্পর্কে বলা আছে। এভাবে আপনারা দেখবেন যে আপনার কোন জিনিসগুলো আপনার এখানে প্রয়োজন সেগুলো এখান থেকে পড়ে নিতে হবে। তো এখানে আমাদের আইন আইন পড়া শুরু করার আগে আমি যেটা বলছিলাম যে আমাদের সর্বপ্রথম এখানে ধারা ২ এর যে উপধারাগুলো আছে এই উপধারাগুলো আমাদের আগে ভালোভাবে জানতে হবে। তো এই উপধারাগুলো পড়ার পরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে প্রথমে বলছিলাম যে ইকোনমিক অ্যাক্টিভিটি এটা আসলে কিভাবে করা হয়। এখানে যে ম্যানুফ্যাকচারিং এর সংজ্ঞাও দেয়া আছে যে কোন কোন ক্ষেত্রে আপনার কোন প্রতিষ্ঠানকে শুধু পণ্য উৎপাদন করলেই ম্যানুফ্যাকচারার হয় না, আরো বিভিন্ন ধরনের বিষয় আছে যে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর ভিতরে পড়ে। তো এখানে আপনার ম্যানুফ্যাকচারিং সম্পর্কে দেওয়া আছে, ম্যানুফ্যাকচারিং সংজ্ঞাটা এখানে দেয়া আছে। তো এইভাবে আমাদের এখানে যে সংজ্ঞাগুলো দেয়া আছে এই সংজ্ঞাগুলো আগে ভালোভাবে আমাদের পড়তে হবে। তো এখানে টোটাল আছে 103টা আছে উপধারা দেয়া আছে। ধারা ২ এর সংজ্ঞা 103টা সংজ্ঞা দেয়া আছে। তো এখানে সব সংজ্ঞাগুলো প্রথমত পড়তে হবে। তারপরে হচ্ছে এখানে ধারাগুলো দেয়া আছে মূসক নিবন্ধনযোগ্য ব্যক্তি, কোন কোন ক্ষেত্রে মূসক নিবন্ধনযোগ্য হবে সে সম্পর্কে এখানে দেয়া আছে। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে এখানে যে ধারা ২ এর যে উপধারাগুলো দেয়া আছে এই উপধারাগুলো সম্পর্কে আমাদের আগে ভালোভাবে ধারণা নিতে হবে। ধারা ২ এর সংজ্ঞাগুলো পড়ার পরে আমাদের ক্রমান্বয়ে আরো কিছু ধারা আমাদের সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। তার মধ্যে একটি ধারা হচ্ছে ধারা ১৫ মূসক আরোপ। কোন কোন ক্ষেত্রে মূসক আরোপ হয় এটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এখানে আমাদের মূলত যে ভ্যাটের যে হার, ভ্যাটের হারগুলো কিভাবে নির্ধারিত হয় সেটা সম্পর্কে এখানে আমাদের মূলত দেয়া আছে। তো এর সাথে আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো। তবে আমরা ধারা ২ এর পরে আমরা যেহেতু জানছি যে আছে কিভাবে আমরা শুরু করব, কোন কোন ধারাগুলো দিয়ে আগে শুরু করব। তো এখানে আমরা প্রথমত হচ্ছে ধারা ২ শেষ করব, তারপর আছে ধারা ১৫। ধারা ১৫ শেষ পড়তে হবে এখান থেকে। আমি কোনগুলো পড়তে হবে সেইগুলো আছে প্রাথমিকভাবে সেইগুলোই জানাচ্ছি। ধারা ১৬, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ধারা আছে ধারা ৪৫। ধারা ৪৫টাও আমাদের পড়তে হবে। ধারা ৪৬, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে উপকরণ কর রেয়াতের সাথে জড়িত। এখানে আমার ধারা ৪৬-এ ১৫টা ক্লজ আছে। এই ১৫টা ক্লজ যদি আমরা সঠিকভাবে পরিপালন করি, এখানে মূলত ভ্যাট আইনের এটা নেগেটিভ লিস্ট বলা হয়। যে ধারা ৪৬-এ যে বিষয়গুলো দেয়া আছে যদি এইগুলো পালন না করা হয় তাহলে হচ্ছে আপনার রেয়াতটা বাতিল হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ধারা ২ এর ১৮ কর সাথে সাথে আমাদের ধারা ৪৬ ও ধারা ৪৬ও পড়তে হবে। এভাবেই মূলত হচ্ছে আপনার ক্রমান্বয়ে আস্তে আস্তে যে ধারাগুলো গুরুত্বপূর্ণ আছে আপনারা যখন পড়া শুরু করবেন তখন এগুলো আপনারা অটোমেটিক্যালি নিজেরাই বুঝতে পারবেন যে কোনগুলো গুরুত্বপূর্ণ আপনার প্রাথমিকভাবে শেখা লাগবে। এখানে ধারা ৪৭ আছে আংশিক উপকরণ কর রেয়াত সম্পর্কে। তো এভাবে মূলত হচ্ছে আমাদের যে আইনের যে ধারাগুলো আছে ধারাগুলো পড়তে হয়। তারপরে হচ্ছে আইনের যে আমাদের যে আরেকটা আছে যে বিধি। এখানে হচ্ছে আমাদের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা।
এখানে আমাদের এই বিধিমালাটা 2016 নামে আছে পরিচিত, মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক বিধিমালা 2016। তো এখানেও আমাদের আছে সংজ্ঞা, এখানেও সংজ্ঞা দেওয়া আছে, এই যে বিধি 2 এর সংজ্ঞা দেওয়া আছে। তো আমরা ওখানে যে ভ্যাট আইনের ক্ষেত্রে যে ধারা 2 এর যে সংজ্ঞাগুলো পড়ছি, এখানে আমাদের বিধিতেও অনেকগুলো সংজ্ঞা দেওয়া আছে। ওখানে আইনের যে মূলত বিধি হচ্ছে আইনের ব্যাখ্যা, আইনটারে আরো সহজভাবে বোঝানোর জন্য মূলত বিধিমালাগুলো প্রণয়ন করা হয়। তো এখানে আপনারা হচ্ছে এই বিধিগুলোতে যে সংজ্ঞাগুলো দেয়া আছে বিধি 2 এর এই সংজ্ঞাগুলো হচ্ছে পড়তে হবে। তারপর আরো একটা সুবিধা হচ্ছে যে পড়ার ক্ষেত্রে আপনি অবশ্যই আইন এবং বিধি মিলাই পড়তে হবে। যে আপনার ধারা 4 এ যেটা বলা আছে, দেখা যাচ্ছে ওরও সমঝোতা একটা বিধি দেয়া আছে। তো যখন আপনি ধারা এবং বিধি মিলাই পড়বেন, আপনি আইন বলতে ধারাতে যেটা বুঝতে পারবেন না, ওই সংশ্লিষ্ট বিধিতে গেলে আপনি হচ্ছে ওইটার ব্যাখ্যা পেয়ে যাবেন। তো এভাবে যদি ধারা এবং বিধি মিলায়ে পড়া হয়, তাহলে আছে বিষয়গুলো দ্রুত বোঝা যাবে। আমি ভিডিওর ডিসক্রিপশনে আপনার হচ্ছে কোন ধারার সাথে কোন বিধি মিলায়ে পড়তে হয় তার একটা লিস্ট আমি দিয়ে দেবো। আশা করি আপনারা খুবই উপকৃত হবেন। প্রত্যেকটা ধারার সাথে সাথে বিধিও মিলায়ে পড়লে আপনারা দ্রুত বিষয়গুলো বুঝতে পারবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে হিসাব রক্ষণ পদ্ধতিতে অনেকগুলো ভাগ আছে, যেমন মূসক 6.1, 6.2, 6.3, 4.3, 6.7। এইভাবে যে যে হিসাব রক্ষণ পদ্ধতিতে আমাদের যেসব বিষয়গুলো প্রয়োজন, আমরা পরবর্তী ভিডিওতে প্র্যাকটিক্যালি আমরা যে হিসাব রক্ষণ পদ্ধতিতে কোন কোন বিষয়গুলো আসে এবং কিভাবে সেগুলো লিখতে হয়, এই বিষয় সম্পর্কে আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি আপনাদের সামনে উপস্থাপন করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর দেরি না করে এখনই হচ্ছে যে কোনো একটা ভ্যাটের বই কিনে আপনারা বিষয়গুলো পড়া শুরু করেন। যদি কোনো বিষয় সম্পর্কে আপনাদের অস্পষ্ট থাকে বা আরও কোন বিষয় সম্পর্কে আপনারা ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।